কলকাতার খুব কাছে এক গভীর জঙ্গল, জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলেছে কুয়াশা মাখা এক নদী। তার পাশে ভগ্নপ্রায় এক রাজপ্রাসাদ, যেখানে হয়েছিল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। যে রাজপ্রাসাদে কাটা হয়েছিল কারুর এক মুন্ডু, যেখানে রাত নামলে চলে আসেন ওনারা। নদীর বুকে রয়েছে রহস্যময় সব উদ্ভিদ, যেখানে ইচ্ছে করলে নদীতে ভেসে বেড়াতে পারবেন। নদীর ধারে হাঁটতে হাঁটতে দেখা পেয়ে যেতে পারবেন অনেক হরিণের দলও। ইচ্ছে হলে থাকতে পারবেন বিভিন্ন ধরনের টেন্ট, কটেজ এবং ট্রি হাউসেও। ইচ্ছে হলে খেতে পারবেন বিভিন্ন ধরনের রকমারি পদ। রাত হলেই থাকবে ক্যাম্পফায়ার আর সুস্বাদু ব্যাম্বু চিকেন। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে শিয়ালদা বনগাঁ লোকাল ধরে এখন যাব বনগাঁ স্টেশনে। 15 টাকার টিকিট কেটে প্রায় 2 ঘন্টার মধ্যে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে। এখন বাজে ঘড়িতে 10টা 25 আর আমরা পৌঁছে গেছি বনগাঁ স্টেশনে। এখান থেকে আমরা যাব অটো করে, স্টেশনের বাইরে থেকে অটো পেয়ে যাবেন, ওখান থেকে অটো করে যাব টাউন হল, সেখান থেকে আবার অটো করে যাব নাটাবেড়িয়া, সেখান থেকে আমরা আরেকটা অটো করে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। তবে আপনারা বনগাঁয় না এসে এই একইভাবে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে চাকদাতে নামুন। চাকদা থেকে বাসে করে আপনারা সরাসরি চলে আসতে পারেন নাটাবেড়িয়া, সেখান থেকে অটো বা টোটো করে ডাইরেক্ট আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশনে। তো চলুন শুরু করি আজকের জার্নি বনগাঁ স্টেশন থেকে। বনগাঁয় এখন পৌঁছে গেছি, এখান থেকে অটো ধরবো। চলুন। বনগাঁ স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবেন টোটো। সেখান থেকে টোটো করে 15 টাকার বিনিময়ে আপনাদের চলে আসতে হবে টাউন হলের সামনে। আর এই টাউন হলের ঠিক বিপরীতেই রয়েছে বড় অটো গাড়িগুলি। এখান থেকে অটো করে আপনাকে যেতে হবে নাটাবেড়িয়া। ভাড়া নেবে 30 টাকা। নাটাবেড়িয়া যাওয়ার রাস্তা বড়ই সুন্দর। গ্রাম বাংলার দৃশ্য যেমন আপনারা দেখতে পাবেন সর্ষে ক্ষেত, বিভিন্ন ধরনের ফুলের চাষ এবং ইছামতি নদীও। এই সব কিছু দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি নাটাবেড়িয়া মোড়ে। নাটাবেড়িয়া মোড় থেকে আরেকটি টোটো করতে হবে। এই টোটোর ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। একেবারে গ্রামের দৃশ্য, ধান ক্ষেত, খেজুর গাছ দেখতে দেখতে আমরা চলে আসলাম এক সুন্দর রিসর্টে। যেই রিসর্ট একেবারে গ্রামের মধ্যে অবস্থিত, গাছগাছালি দিয়ে ঘেরা। যেই রিসর্টের নাম রিসর্ট ইচ্ছেকুটি মঙ্গলগঞ্জ। মঙ্গলগঞ্জ এমন এক গ্রাম যেখানে রয়েছে অভয়ারণ্য, ইতিহাসের হাতছানি এবং ইছামতি নদী। আর রিসর্ট ইচ্ছেকুটিতেও রয়েছে অনেক ধরনের থাকার অপশান। কি কি সেই অপশান, কতই বা খরচা, সব কিছু এবার আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। ইচ্ছেকুটি ক্যাম্পে প্রথমে যা আমি আপনাদের দেখাবো তা হলো সামোসা কটেজ। কাঠ দিয়ে তৈরি এই সামোসা কটেজগুলো কিন্তু বেশ নজরকাড়া। ভেতরের ইন্টেরিয়ারও যথেষ্ট সুন্দর। এই কটেজগুলোর ভেতরে 2 থেকে 3 জন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। রয়েছে চার্জিং পয়েন্ট, ফ্যান এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র। আপনারা যদি সোম থেকে বৃহস্পতিবার এখানে আসেন এবং সামোসা কটেজে, তাহলে আপনাদের দিতে হবে 1299 টাকা করে প্রতিজনের। সঙ্গে রয়েছে 4 বেলার খাওয়া দাওয়া। আর যদি আপনারা শুক্র, শনি এবং রবিবার আসেন, তাহলে আপনাদের ভাড়া দিতে হবে 1399 টাকা করে প্রতিজনের, সঙ্গে 4 বেলার খাওয়া দাওয়া। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তাদের জন্য এখানে রয়েছে টেন্টের অপশান। টেন্ট যেরকম হয় তা এখানেও অনায়াসে 2 থেকে 3 জন এখানে থাকতে পারবেন। রয়েছে আনুষঙ্গিক সুযোগ সুবিধা। টেন্টে থাকতে হলে সোম থেকে বৃহস্পতিবার যদি আপনারা থাকেন, তাহলে ভাড়া দিতে হবে 899 টাকা প্রতিজনের। যদি শুক্র, শনি, রবিবার থাকেন, তাহলে ভাড়া দিতে হবে 1099 টাকা প্রতিজনের এবং সঙ্গে অবশ্যই রয়েছে 4 বেলার খাওয়া দাওয়া।
যারা একটু আরাম করে থাকতে চাইছেন তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কটেজ, ডবল বেডেড কটেজ এবং 4 বেডেড কটেজ। কটেজগুলো পরিপাটি করে সাজানো, সুন্দর ডবল বেডেড খাট রয়েছে, রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। যদি আপনারা ডবল বেডেড কটেজে থাকেন তাহলে প্রত্যেক জনের ভাড়া পড়বে প্রত্যেক দিন 1599 টাকা করে, এবং যদি 4 বেডেড কটেজে থাকেন প্রত্যেক দিনের প্রত্যেক জনের ভাড়া পড়বে মাত্র 1499 টাকা করে। রিসর্ট ইচ্ছেকুটিতে সব থেকে সুন্দর যে থাকার জায়গা তা হলো ট্রি হাউস। গাছকে কেন্দ্র করে এখানে তৈরি করা হয়েছে দুটি বড় বড় ট্রি হাউস। আমি ছিলাম এই ট্রি হাউসগুলিতে। সিঁড়ি দিয়ে আপনাদের উঠে আসতে হবে ট্রি হাউসে। ট্রি হাউসের ইন্টেরিয়ারও যথেষ্ট নজর কাড়া। আচ্ছা, তার আগে বলে দিই ভাড়াটা। যদি আপনারা সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসেন, ট্রি হাউসে থাকতে চান, ভাড়া দিতে হবে 1799 টাকা প্রতিজনের। আর শুক্র শনি রবিবার এলে ভাড়া দিতে হবে 1899 টাকা প্রতিজনের। ট্রি হাউসের ইন্টেরিয়ার যথেষ্ট সুন্দর রয়েছে, ডবল বেডেড খাট থেকে শুরু করে এসি এবং অবশ্যই অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর সব থেকে ভালো যে দিক তা হলো রয়েছে একটি সুন্দর বারান্দা, যেখানে আমি খেয়ে নিলাম ওয়েলকাম ড্রিঙ্কস। সকালবেলা কলকাতা থেকে বেরিয়েছি, তাই একটুখানি বিশ্রাম নিয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম কাছে অবস্থিত এক অভয়ারণ্য দেখব বলে। তাই এই ক্যাম্প থেকে বেরিয়ে এখন গ্রামের পথ ধরে হেঁটে হেঁটে যাব নদীর পাড়ে। কোন নদী? অবশ্যই ইছামতি নদী। ইছামতি নদী এখানে সত্যিই মায়াময়। কি সুন্দর নদীর পাড় দিয়ে মেঠো পথ দিয়ে হেঁটে আমি চলে আসলাম এক ঐতিহাসিক রাজবাড়ি, যা পরবর্তীকালে নীলকুঠিতে রূপান্তরিত হয়েছিল। এখানে রয়েছে অনেক গল্প, অনেক কিছু অভিজ্ঞতা, যা আমি আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করছি। আগে চলুন নৌকা করে নদী ক্রস করে ঘুরে আসি বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে। আমরা যেহেতু রিসর্ট ইচ্ছেকুটিতে রয়েছি, তাই এই যে নৌকা ভ্রমণ করছি সব কিছুই কিন্তু একেবারে বিনা পয়সায়। আমরা মঙ্গলগঞ্জ থেকে ইছেমতি পার করে আমরা চলে আসলাম একেবারে বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে। এখানে নেমে প্রথমে আপনাদের করে নিতে হবে টিকিট, তাই এখানে নেমে প্রথমে টিকিট করে নেব। এখানকার প্রবেশ মূল্য প্রত্যেক জনের 120 টাকা করে। বিভূতিভূষণ অভয়ারণ্যর আরেক নাম পারমাদন অভয়ারণ্য, যা 1980 সালে শিরোপা পায়। 1995 সালে এই পারমাদন অভয়ারণ্যের নতুন করে নামাঙ্কিত করা হয় বিভূতিভূষণ অভয়ারণ্য হিসেবে। অভয়ারণ্যর ভেতরে ঘোরার একমাত্র উপায় পায়ে হেঁটে চলা। আর পায়ে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন একটা অংশ উঁচু ফেন্স দিয়ে ঘেরা। এর মধ্যেই রয়েছে হরিণ এবং লেঙ্গুর এবং রয়েছে বেশ কিছু পাখি। এখানে 68 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে জঙ্গল। আমরা দেখতে পেলাম বেশ কিছু হরিণ, বেশ ভালো লাগলো। তাই অনেকক্ষণ সময় কাটিয়ে হরিণ, ময়ূর এবং অন্যান্য জীবজন্তু দেখে পুরো অভয়ারণ্যটা ঘুরে দেখতে চাইলাম। পুরো অভয়ারণ্যটা আপনাকে প্রদক্ষিণ করতে হবে প্রায় 2.5 কিলোমিটার পথ। ফেন্সের ভেতরে ঘন জঙ্গলের আড়ালে দেখতে পাবেন পশু পাখি এবং অন্যান্য অনেক কিছু। বিভূতিভূষণ অভয়ারণ্য খোলা থাকে প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি। এর মাঝখানে যে কোনো সময় আপনারা ঘুরে আসতে পারেন, দেখে নিতে পারেন বিভিন্ন গাছগাছালি, পশু পাখি এবং অবশ্যই প্রাকৃতিক সান্নিধ্য। বিভূতিভূষণ অভয়ারণ্য দেখে আবার চলে আসলাম ইছামতি নদীর পাড়ে। হাতে টানা নৌকা করে আবারও পার করে যাচ্ছি ইছামতি নদী। ইছামতি জলের রং এখানে খুব সুন্দর, গাঢ় সবুজ। কেন সবুজ তা অবশ্য পরে দেখাবো। নদীর পাড়ে নেমে মঙ্গলগঞ্জে ঘাটে নেমে পায়ে হেঁটে ফিরে যাব আজকে আমাদের রাতের আস্থানা রিসর্ট ইচ্ছেকুটিতে। ঘড়িতে প্রায় বাজে দুপুর 2টো, হয়ে গেছে লাঞ্চের সময়। তাই চলে আসলাম লাঞ্চ করতে। এসে দেখি এখানে রয়েছে অনেক কিছু। চলুন করে ফেলি আজকের লাঞ্চ।
সকাল থেকে এসেছি রিসর্ট ইচ্ছেকুটি মঙ্গলগঞ্জে। এসে আপনাদের পুরো রিসর্টটা ঘুরে দেখিয়েছি, তারপর দেখালাম কিছুটা ইছামতি নদী, আর তারপর বিভূতিভূষণ অভয়ারণ্য। এখনও অনেক কিছু অ্যাট্রাকশন বাকি আছে, কিন্তু দেখতে দেখতে দুপুর গড়িয়ে এসছে, তাই হয়ে গেছে লাঞ্চের সময়। লাঞ্চে দেখুন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন। ভাত রয়েছে, স্যালাড রয়েছে, এখানে আলুর চিপস রয়েছে, বেগুন ভর্তা রয়েছে, ফুলকপির রসা রয়েছে, ডাল রয়েছে এবং আলু এবং মাছের ঝোল রয়েছে। এবার খাওয়ার পালা। খুব খিদে পেয়ে গেছে, কলকাতা থেকে এসেছি তো, প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করে থাকি। বেগুন ভর্তা, স্পাইসি এবং খুব টেস্টি। এখন শীতকাল, ফুলকপির এমনি টেস্ট, ফুলকপির রসা খেয়ে দেখি। এটাও খুব ভালো। মঙ্গলগঞ্জ এমন একটা জায়গা যেখানে আমরা অসাধারণ খাবার দাবার তো পাচ্ছি এই ক্যাম্পে, এবং আপনাদের বিভূতিভূষণ অভয়ারণ্য দেখালাম। এরপরে যাব কাটা সাহেবের কুঠি, যেখানে একসময় নীলকর সাহেব থাকতেন। সেখানে রয়েছে অনেক গল্প, এবং তারপরে হবে আমাদের ইছামতি নদীতে নৌকা ভ্রমণ। সব অভিজ্ঞতা করতে হবে ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে। তাই আপাতত এখন তাড়াতাড়ি আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়বো, নাহলে কিন্তু। এবং রাতে রয়েছে অনেক কিছু আকর্ষণ, অনেক ধরনের খাবার দাবার এবং এক ভৌতিক অভিজ্ঞতা। তাহলে চটপট খাওয়া দাওয়া শেষ করে নিই। ডালটাও খুব ভালো হয়েছে। এই হচ্ছে দেখুন মাছের সাইজ, যথেষ্ট বড়। এই সব কিছু খেয়ে সামান্য একটু বিশ্রাম নিয়ে বেরোচ্ছি বাকি দ্রষ্টব্য স্থানগুলো দেখানোর জন্য। সুন্দর লাঞ্চ করে কিছুটা বিশ্রাম নেওয়ার পরে এখন বেরিয়ে পড়ব সকালবেলার দেখা ইছামতি নদীর পাশ দিয়ে সেই মঙ্গলগঞ্জ রাজবাড়ি বা জমিদার বাড়ি, যা পরে হয়েছিল নীলকুঠি, তা দেখার জন্য। আমরা চলে এসেছি সেই বিখ্যাত মঙ্গলগঞ্জ নীলকুঠির সামনে। এবার বলবো এই নীলকুঠির ইতিহাস। 1800 শতকের শুরুর দিকে আশ বংশের স্থায়ী বসবাস হয় এই মঙ্গলগঞ্জ। জমিদার লক্ষণচন্দ্র তার বাবা মঙ্গলচন্দ্র আশের নামে পরবর্তীকালে স্থানটি মঙ্গলগঞ্জ নামে পরিচিতি করেন। নদীর অন্য পারে জঙ্গল। শুরুর দিকে শুধুই হতো আমদানি রপ্তানি বাণিজ্য। অতীতে এই স্থান এই বাণিজ্য থেকে বন্দরে পরিণত হয়, আর সেই থেকে সমৃদ্ধ হয় মঙ্গলগঞ্জ। এই সমৃদ্ধির টানেই ইংরেজরা এক সময় এখানে চলে আসে, আর তারপরে দখল নেয় এই রাজবাড়ি। তৎকালীন আমলে পরাধীন ভারতবর্ষে অত্যাচারী ব্রিটিশ শাসক তথা নীলকর সাহেবরা স্থানীয় চাষিদের স্বল্প মূল্যে নীল চাষ করতে বাধ্য করতেন। ফলে ক্ষতির মুখে পড়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল নীল চাষিদের। অত্যাচারের মাত্রা বাড়তে বাড়তে হত্যায় রূপ নিয়েছিল। এইভাবেই দীর্ঘদিন অত্যাচার সহ্য করতে না পেরে ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আকার নেয় নীল বিদ্রোহে। কথিত আছে সেই নীল বিদ্রোহের সময় এই দালান বাড়ি, যা তৎকালীন সময় নীলকুঠি ছিল, সেই কুঠি আক্রমণ করে চাষিরা। গলা কেটে হত্যা করা হয় এক ব্রিটিশ নীলকর সাহেবকে। সেই থেকেই এই বাড়ির নাম কাটা সাহেবের কুঠি। প্রায় 64 বিঘা জমি রয়েছে এই নীলকুঠি এলাকায়, তবে আজ সবই পরিত্যক্ত। পাশে রয়েছে ইছামতি নদী। অনেকক্ষণ নীলকুঠিতে সময় কাটিয়ে এখন চলুন ইছামতি নদীর ওপরে নৌকা বিহারে। যারা ইচ্ছেকুঠি মঙ্গলগঞ্জে থাকবেন তাদের জন্য এই নৌকা বিহার কিন্তু একেবারে বিনামূল্যে। আপনারা 1 ঘন্টায় এই নৌকা বিহার করতে পারবেন, যার জন্য দিতে হবে না 1 টাকাও। আমরাও তাই উঠে পড়লাম নৌকায়। কুয়াশা ঘিরে ধরেছে ইছামতি নদীকে, আর তার মাঝখান দিয়ে আমাদের নৌকা ছলাৎ ছলাৎ শব্দে এগিয়ে চলেছে। এই দৃশ্য বড়ই অদ্ভুত। কীরকম যেন একটা ঘোর লেগে যাচ্ছিল। অন্ধকার হয়ে আসছে, আর নদীর তলার দৃশ্য তা আর বলার অপেক্ষা রাখে না। নদীর ভেতরে রয়েছে
প্রচুর জলজ উদ্ভিদ, তার ওপরেও অনেক জায়গায় শ্যাওলা জমে রয়েছে। এই সেই ইছামতি, যার জন্য একসময় মঙ্গলগঞ্জে হয়েছিল বন্দর, যেই বন্দরে আসতো সপ্তডিঙা, কত বাণিজ্য হতো। পরে এসছেন ইংরেজ শাসকেরা, অত্যাচার করেছেন আমাদের ভারতীয়দের, তারাও চলে গেছেন। আস্তে আস্তে ইছামতি তার গরিমা হারিয়েছে, হয়ে গেছে অনেক স্মৃত। সেই ইছামতির বুকে আমরা ভেসে বেড়াচ্ছি। কত যে ইতিহাসের সাক্ষী এই ইছামতি, তা শুধুমাত্র এই নদীর বুকেই যেন সব কিছু আঁকড়ে ধরে রয়েছে। পুরো বিকেলবেলা ঐতিহাসিক মঙ্গলগঞ্জ রাজবাড়ি তথা নীলকুঠি দেখে নৌকা বিহার করে চলে আসলাম রিসর্ট ইচ্ছেকুঠিতে। এসে দেখি রিসর্টের ভোল একেবারে বদলে গেছে, রঙিন আলোয় সেজে উঠেছে রিসর্ট ইচ্ছেকুঠি মঙ্গলগঞ্জ। কি সুন্দর লাগছে দেখুন, সকালবেলার সেই রিসর্ট আর এখনকার রিসর্ট যেন একেবারে আলাদা, নববধূর মতো রঙিন আলোয় সেজে উঠেছে। এত কিছু দেখে নিশ্চয়ই এখানে আসতে ইচ্ছে করছে। বুকিং করবেন কি করে? বুকিং নাম্বার দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তাছাড়াও রিসর্ট ইচ্ছেকুঠি মঙ্গলগঞ্জের বুকিং নাম্বার পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে। এইদিকে এই পরিবেশের মাঝে শুরু হলো গরম গরম বেগুনি তৈরি। বিকেলবেলার মঙ্গলগঞ্জে নীলকুঠি সাহেবের বাড়ি আর নৌকা বিহার করে এখন চলে এসছে রাতের ক্যাম্প। কেমন লাগে আপনাদের দেখালাম। আর এখন সময় হয়ে গেছে মুড়ি আর তেলে ভাজা খাওয়ার, সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর স্যালাড। এই হচ্ছে গরম গরম তেলে ভাজা, মানে এটা বেগুনি। ধোঁয়া বেরোচ্ছে দেখুন। বেগুনি আর মুড়ি খাওয়ার পর খাবো চা, আর তারপরে হবে ক্যাম্প ফায়ার আর ব্যাম্বু চিকেন। আর রাতের অন্ধকারে রয়েছে এক বিশেষ চমক। চা খাওয়ার পরেই শুরু হলো ক্যাম্প ফায়ার। এই পরিবেশে গ্রামের মধ্যে ক্যাম্প ফায়ার সত্যি জমে গেছিল। আর ক্যাম্প ফায়ারের পরেই শুরু হলো ব্যাম্বু চিকেনের প্রস্তুতি। এই ক্যাম্পের আপনজন রামদা নিজের হাতে এই ব্যাম্বু চিকেন বানান। ব্যাম্বু চিকেনের দাম 1 কেজি মাত্র 600 টাকা। রামদা ব্যাম্বু চিকেন বানিয়ে এখন পরিবেশন করছেন ব্যাম্বু চিকেন শুধুমাত্র আমাদের জন্য। যেই ব্যাম্বু চিকেনটা এতক্ষণ হলো তা সে কিন্তু আমার হাতে এখন, এই দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এবার খাওয়ার পালা। ছোট্ট ছোট্ট চিকেনের পিস। একটা বাঁশের যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু পাওয়া যাচ্ছে, হালকা টক টক, বেশ অন্যরকম খেতে। আপনারা অনেক জায়গায় বারবিকিউ চিকেন খেয়েছেন, আমি অন্য ক্যাম্পে গিয়ে লাজ্জেল চিকেনও খেয়েছি, এই প্রথম খেলাম ব্যাম্বু চিকেন। আপনারা এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারেন এই ব্যাম্বু চিকেন, বেশ ভালো লাগবে। ব্যাম্বু চিকেন খেয়ে হ্যারিকেন হাতে রাতের অন্ধকারে এখন আমরা যাব সেই কাটা সাহেবের কুঠি দেখতে। আজ পূর্ণিমা, আকাশের চাঁদ বড়ই সুন্দর। এই জ্যোৎস্না রাতে হ্যারিকেনের আলোয় আমরা ব্রিটিশ নীলকর সাহেবের আত্মা যেই কুঠিতে ঘুরে বেড়ায় সেইখানে। এই গল্পকে কেন্দ্র করেই এখানে রাতের বেলায় ভৌতিক পরিবেশ উপভোগ করতে আসেন অনেকে, আমরাও তাই এসছি। একটা হালকা গা ছমছমে ব্যাপার অবশ্যই আছে। রাতের অন্ধকারে পরিত্যক্ত এক নীলকুঠি, যেখানে অনেক অত্যাচারের সাক্ষী এই স্থান। আমার তেমন কোনো শিহরণ জাগেনি, তবে রাতের অন্ধকারে এই স্থান ঘুরতে বেশ অন্যরকম লাগছিল। গা ছমছমে একটা হালকা পরিবেশ। স্থানীয় লোকজনের কাছে অনেক ভূতের গল্প শুনতে পাবেন এখানে। ওনারা নাকি দেখা দেন, মানুষের মধ্যে প্রবেশ করেন, আবার ওঝার সাহায্যে বেরিয়েও আসেন।
বেশ ভালো লাগবে এই গল্পগুলো শুনতে। আমরা সেই সব গল্প শুনে হ্যারিকেন হাতে পূর্ণিমা রাতে আবার ফিরে আসলাম মঙ্গলগঞ্জ নীলকুঠির এই রাতের আস্তানা ইচ্ছেকুঠিতে। ঘড়িতে বাজে রাত 9:30, হয়ে গেছে ডিনারের সময়। দেখতে দেখতে রাত হয়ে এলো, এখন হয়ে গেছে ডিনারের সময়। ডিনারে রয়েছে গরম গরম রুটি, চিকেন আর স্যালাড। সকাল থেকে যা যা খাচ্ছি সবকিছুই টেস্টি। এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো, আবার কথা হবে কালকে। নতুন দিনের শুভারম্ভ। আজ মঙ্গলগঞ্জের ট্যুরিস্ট ডেস্টিনেশনের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে গরম চা সেবন করে মঙ্গলগঞ্জটা আবার ঘুরে বেড়াবো। আমরা সকলেই জানি নীল বিদ্রোহের কথা। আজও সেই সরল আদিবাসী সম্প্রদায় যাদের ইংরেজ সাহেবরা নীল চাষ করতে বাধ্য করত, তাদের উত্তরসূরিরা সবুজ আঁকড়ে বেঁচে রয়েছে এই মঙ্গলগঞ্জ জুড়ে। নিষ্ঠুর ইতিহাসের সাক্ষী হয়ে শত আদিবাসীর রক্তের দাগ শুষে নিয়ে আজও ভঙ্গুর হয়ে দাঁড়িয়ে আছে এই কুঠি। আজ আর কারোর রক্তের দাগ এখানে পাবেন না। যৌবন গেছে, জৌলুস গেছে, প্রতাপ গেছে, শুধু রয়ে গেছে ইতিহাস। আর এই ইতিহাসকে সরিয়ে রাখলেও পাশে রয়েছে ইছামতি নদী, রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ইছামতি নদী উপন্যাস এই নদীকে কেন্দ্র করে রচিত। মঙ্গলগঞ্জ ঘুরে আমরা ফিরে আসলাম রিসর্টে, ব্রেকফাস্ট করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আর অপেক্ষা কিসের? কলকাতার এত কাছে এত সুন্দর স্থান, অবশ্যই ঘুরতে চলে আসুন নিজের প্রিয়জনের সাথে কম খরচায়। আর অবশ্যই বুক করুন রিসর্ট ইচ্ছেকুঠি। আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।